ওকে, কেউ কি আসছে? ইউজার্স ইন চ্যাট। ওয়ারেসটা দেখা যায়। আমার কথা কি শোনা যাচ্ছে? I don't know. আমার কথা কি শোনা যায়? ওকে, কয়জন আসছে? রত্না, ওয়ারেশ, কি শুরু করব না দেরি করব? ওকে, যেহেতু 8টা 5-এ শুরু করার কথা, তাহলে শুরু করে দেই। কার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে চ্যাটে নক দিয়ে জানাবেন। তো আর ঠিক ওয়েট করবো নাকি শুরু করে দিব? অনেকে তো বলছিল আসবে, কিন্তু দেখতে পাচ্ছি না। এনিওয়ে শুরু করে দিই, যেহেতু আমার শুরু করার কথা 8টা 5-এ, শুরু করে দিচ্ছি আমরা। ওকে, সো আজকে হচ্ছে আমাদের যেটা শেখার কথা অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে আমরা প্রোগ্রামিং বেসিক্স শিখবো পাইথন। তো যারা প্রোগ্রামিং করছে আগে, তাদের হয়তো বেসিক্স আছে যে কীভাবে, মানে প্রোগ্রামিং কী এবং এটা দিয়ে কীভাবে কাজ করে, এই ধরনের যেসব বেসিক্স। কিন্তু যেহেতু দু ধরনের মানুষই আছে, তো আমি একদম গোড়া থেকে শুরু করব আর কি। কারো যদি কোনো কোশ্চেন্স থাকে তাহলে হচ্ছে চ্যাটে আমাকে নক দিয়ে বলতে পারো, তখন হচ্ছে আমি সেটা অ্যান্সার করতে পারবো। সো হোয়াট ইজ প্রোগ্রামিং? ফার্স্ট আমাদের মানে যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে প্রোগ্রামিং কাকে বলে। তো প্রোগ্রামিং ইজ কাইন্ড অফ আ ল্যাঙ্গুয়েজ। যেমন আমরা বাংলা, ইংলিশ কথা বলি, ল্যাঙ্গুয়েজের কাজ হচ্ছে একজনের সঙ্গে আরেকজনের কমিউনিকেশন করা, যোগাযোগ করা। তো প্রোগ্রামিংও হচ্ছে কাইন্ড অফ ওইরকমই একটা ল্যাঙ্গুয়েজ, যেটার মাধ্যমে হচ্ছে আমরা আমাদের সঙ্গে কম্পিউটারকে কমিউনিকেট করতে পারি। ফর এক্সাম্পল, কম্পিউটারে আমরা অনেক কাজ করি, আমরা অনেক সফটওয়্যার চালাই। ফর এক্সাম্পল, আমরা ব্রাউজার চালাই, ফেসবুক চালাই ব্রাউজারে, এরকম মিডিয়া প্লেয়ার্স আছে, আরও অন্য সফটওয়্যার আছে। তো সফটওয়্যারের বিভিন্ন কাজ করা যায়। ফর এক্সাম্পল, ব্রাউজারে যখন আমি লিখি, একটা নতুন ট্যাব ওপেন করার কথা বলি,
তখন ক্লিক করলে একটা নতুন ট্যাব ওপেন হয়ে যায়। এখন কেন যে হয় এটা, কারণ হচ্ছে নিশ্চয়ই ওই সফটওয়্যারটা হচ্ছে কম্পিউটারকে বলতেছে যে এই কাজটা করো, তখন সে সেই কথাটা শুনে আরেকটা নতুন ট্যাব ওপেন করতেছে, কাইন্ড অফ এইটা। তো এটা নিয়ে আমি বেশি ডিপে যাব না, জাস্ট জানা রাখলাম যে প্রোগ্রামিং হচ্ছে আমরা হচ্ছে কাইন্ড অফ কম্পিউটারের সঙ্গে কথাবার্তা বলতেছি কোনো একটা স্পেসিফিক কাজ করার জন্য। এখন প্রোগ্রামিং কেন করব আমরা, প্রোগ্রামিং করার কারণগুলো কী কী হতে পারে আমাদের, যে ফর নন প্রোগ্রামার পার্সপেক্টিভ, যে যারা কখনো প্রোগ্রামিং করে নাই তারা কেন প্রোগ্রামিং শিখুন নতুন করে। তো এইটার অনেকগুলো কারণ আছে। প্রত্যেকটা জিনিসেরই হচ্ছে একটা প্রফিট থাকে, আরেকটা হচ্ছে প্রফিটের দিক থাকে, আরেকটা হচ্ছে এন্টারটেনমেন্টের দিক থাকে। ফর এক্সাম্পল, অনেকের কাছে হচ্ছে প্রোগ্রামিং করতে ভালো লাগে এবং প্রোগ্রামিং কন্টেস্ট করতে ভালো লাগে। তো আমি আগে প্রফিটের সাইডটা বলি, মানে কী কী লাভ হচ্ছে আমাদের প্রোগ্রামিং শিখে। অনেক ধরনের প্রোগ্রামিং আছে, যে কোনো প্রোগ্রামিং শেখা হোক না কেন, ফার্স্টে হচ্ছে আমরা যদি বলি যে চাকরি বা জব বা কোনো একটা কাজ করার ক্ষেত্রে প্রোগ্রামিং হইতেছে এখনকার ওয়ার্ল্ডে, প্রোগ্রামিং হচ্ছে ওয়ান অফ দ্য টপ লেভেলের জব পাওয়ার জন্য যে কোয়ালিফিকেশন তার মধ্যে একটা। এবং যদি আমি স্যালারির কথা চিন্তা করি, যে প্রোগ্রামারদের স্যালারি মোটামুটি সারা দুনিয়াতেই বেশ সম্মানজনক লেভেলে হয় আর কি। এটা একটা রিজন হতে পারে প্রোগ্রামিং শেখার, যে প্রোগ্রামিং শিখলে মানুষজন ভালো চাকরি পাচ্ছে এবং অনেক বেশি অ্যামাউন্টের চাকরি আছে মার্কেটে। এছাড়াও আরেকটা কারণ হচ্ছে প্রোগ্রামিং শেখার, যে প্রোগ্রামিং রিলেটেড চাকরি পাওয়ার জন্য আপনাকে সবসময় যে সার্টিফিকেট থাকতে হবে এমন না। এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট, যে আপনার নলেজই হচ্ছে আপনার জন্য স্পিক করবে, যে আপনার কাজ। অনেক ক্ষেত্রে হয়তো অন্যান্য বিভিন্ন প্রফেশনে হয়তো দেখা যায় ক্ষেত্রে সাধারণত আপনার স্কিল যদি থাকে, হয়তো প্রথম দিকে একটু কষ্ট করা লাগে, কিন্তু আলটিমেটলি হচ্ছে আপনার স্কিলই হচ্ছে আপনাকে রিপ্রেজেন্ট করে। প্রোগ্রামিং শিখলে হচ্ছে ডিজিটাল লিটারেসি বাড়ে, যে এখন তো সব কিছুই ডিজিটাল হচ্ছে। আপনি প্রোগ্রামিং শিখলে হচ্ছে বিভিন্ন টেক কীভাবে কাজ করে, বিভিন্ন সফটওয়্যারস কীভাবে কাজ করে, এগুলো সম্পর্কে মোটামুটি ভালো আইডিয়া পাবেন আর কি। এটা একটা রিজন হতে পারে। আর হচ্ছে প্রোগ্রামিং হচ্ছে আপনার প্রবলেম সলভিং স্কিলস বাড়ায়। বিভিন্ন কন্টেস্ট হয় প্রোগ্রামিং রিলেটেড বিভিন্ন জায়গাতে, অনলাইনে অফলাইনে হোক। এগুলো করলে কাইন্ড অফ আপনার যে মাথা শার্প, সেটা বিষয় যদি বাংলা ভাষায় বলি, হরলিক্স খেললে মাথা শার্প হয়, প্রোগ্রামিং করলে মাথা শার্প হয়। মানে হরলিক্স খাওয়ার বদলে আপনি প্রোগ্রামিং করতে পারেন আর কি। আর এটা মজা, প্রোগ্রামিং যাদের প্রবলেম সলভিং ভালো লাগে, প্রবলেম সলভিং করতে ভালো লাগে, তাদের জন্য এটা অনেক ফান একটা চ্যালেঞ্জ হবে, যারা হচ্ছে এইসব প্রোগ্রামিং চ্যালেঞ্জ নিতে পছন্দ করে আর কি। আপনি দেখবেন যে অনেক ছেলে পেলে হইতেছে প্রোগ্রামিং কন্টেস্ট করতেছে। কন্টেস্টের মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন প্রবলেম সেট থাকে, সেই প্রবলেমগুলো সলভ করা, এবং সেটা করতে মজা লাগে, যে যখন একটা প্রবলেমে আপনি অনেকক্ষণ ধরে ফাইট করতেছেন কিন্তু এক সময় গিয়ে সেটা পারবেন, তখন আসলে একটা ভালো ফিলিং হয়। যে যারা হচ্ছে প্রোগ্রামিং কন্টেস্ট করছে তারা হয়তো ভালোভাবে বলতে পারবে, কিন্তু এটা একটা রিজন হতে পারে আর কি। ওকে, সো এটা হচ্ছে, আমি বেশি প্রোগ্রামিং নিয়ে কথাবার্তা বলবো না। এটা হচ্ছে আমার প্রোগ্রামিং কেন দরকার এবং প্রোগ্রামিং কী এটা জানার জন্য। আমার মেইন কনসার্ন হচ্ছে যে আমরা পাইথন শিখবো অ্যাজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো এ পর্যন্ত সবাই কি আমার কথাবার্তা ঠিকমতো শুনতে পাইছে নাকি একটু যদি জানান চ্যাটে, তাহলে ভালো হয়, কারণ আমি তো কাউকে দেখতে পাচ্ছি না।
ওকে, সো আমি এখন পাইথন শিখাবো। পাইথন মেনলি আমার এই ক্লাসটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যারা হচ্ছে প্রোগ্রামিংয়ে ইন্টারেস্টেড তাদেরকে একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ শেখানো। এখন প্রোগ্রামিং শেখার সময় কেন আমরা পাইথন শিখতেছি এটার কোনো স্পেসিফিক রিজন নাই, একটা মাত্র ছাড়া যে পাইথন শেখাটা অনেক সহজ এবং পাইথন বেশ পপুলার। এবং এমনিতে যখন প্রোগ্রামিং শুরু করা হয় অন্যান্য ল্যাঙ্গুয়েজ লেখার সময় হচ্ছে অনেক কিছু লেখা লাগে এবং অনেক সিম্বলস ইউজ করা লাগে, যেটা হয়তো যারা নন প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তারা হচ্ছে একটু ভয় পাবে আর কি, ব্যাপারটা এরকম। কিন্তু পাইথন হচ্ছে কাইন্ড অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতো। পাইথনকে বানানো হয়েছে এইভাবে যে আপনি পাইথন ল্যাঙ্গুয়েজটা পড়ে হচ্ছে আপনি মোটামুটি আইডিয়া করতে পারবেন। যদি আপনার পাইথন সম্পর্কে জ্ঞান না থাকে, যদি আপনি এমনি পাইথন একটা অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ দেখেন লেখাগুলো, তাহলে মনে হবে যে আপনি ইংলিশ কাইন্ড অফ ইংলিশের মতো কিছু একটা পড়তেছেন। তো এটা হচ্ছে পাইথন শেখানোর পয়েন্ট। কেলান্ডে বাড়ি, উনি একসময় গুগলে ছিলেন, এখন গুগলে নাই। উনি 1991 সালে হচ্ছে পাইথন প্রথমবারের মতো মানে আমাদের সামনে আনেন আর কি, অ্যাজ এ ওপেন সোর্স। পাইথনের কোর হচ্ছে ওপেন সোর্স। ওপেন সোর্স মানে হচ্ছে যে আপনি ওটা কীভাবে লেখা হয়েছে সেটা আপনি দেখতে পারবেন, সেটা অনলাইনে আসে এবং আপনি ইচ্ছা করলে সেখানে কন্ট্রিবিউটও করতে পারবেন। এই তো পাইথন নামটা আসে হচ্ছে মন্টি পাইথন ক্লাব সার্কাস নামে, মন্টি পাইথন ফ্লাইং সার্কাস নামে একটা টিভি সিরিজ ছিল, ব্রিটিশ টিভি সিরিজ। ওইখান থেকে মনে হয় গুইডো ভ্যান রসাম সাহেব হচ্ছে সেই সিরিজটার অনেক ফ্যান ছিল আর কি। তো সেইখান থেকে এই মন্টি পাইথন ফ্লাইং সার্কাস নাম থেকে সে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে পাইথন রাখা হয়েছে। তো পাইথন এখন মোটামুটি ওয়ার্ল্ডে অনেক বেশি পপুলার হয়ে গেছে। এটার একটা কারণ হতে পারে যে এখন হচ্ছে আমরা মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা অ্যানালাইসিস, ডেটা সায়েন্স এই কথাগুলো বেশি শুনতেছি এবং মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে পাইথন ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করা হয় এসব কাজ করার জন্য। এটার কারণ হচ্ছে যে পাইথনের অনেক প্যাকেজ আছে। প্যাকেজ কি সেটা আমরা পরে ব্যাখ্যা করব। কাইন্ড অফ যেটা বলবো যে অনেকগুলো হেল্পার প্যাকেজ লেখা আছে এসব কাজ করার জন্য, যেটা হচ্ছে যখন আপনি ডেভেলপ করবেন এসব কাজকর্ম সেটা হচ্ছে আপনার কাজকে ইজি করে দেয়, যেটা অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হয়তো ওটা করার নেই। এই জন্য পাইথন সবচেয়ে বেশি পপুলার এইসব করার জন্য। আর অ্যাজ এ ল্যাঙ্গুয়েজও পাইথন অনেক ইজি এবং অনেক পাওয়ারফুল। তো আমরা পাইথনকে বলা হয় হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে এখন যদি আমি হাই লেভেল লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলি তাহলে হচ্ছে অনেক ব্যাখ্যা করতে হবে। আজকে মনে হয় সেই ব্যাখ্যা না যাওয়াই ভালো হবে, তাহলে অনেক বড় কথাবার্তা হয়ে যাবে আর কি। পাইথন দিয়ে কী কী করা যায় সেটা আমি বলি, যেহেতু আমরা পাইথন থেকে শুরু করব। যেগুলো বললাম একটু আগে যে পাইথন দিয়ে মেশিন লার্নিং করা যায়, এগুলো কী জিনিস যদি না জেনে থাকেন এগুলো যদি একটু সার্চ দেন, এগুলো এখনকার প্রায় হট টপিক টাইপের লেভেলের ওয়ার্ড, যেগুলো হচ্ছে মোটামুটি সব বড় বড় কোম্পানিতে ইউজ করা হয়। মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স। আর যদি এগুলো না চান, এমনি বেসিক যেসব কাজকর্ম সাধারণত করা হয়, ফর এক্সাম্পল আপনি যদি ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাতে চান, আপনি যদি ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে চান, ওয়েব ডেভেলপমেন্ট করতে চান, তারপরে হচ্ছে গেম বানাতে চান, এসব কাজের জন্য হচ্ছে পাইথন একটা গুড ল্যাঙ্গুয়েজ হতে পারে। তো আমরা আস্তে আস্তে এগুলো দেখাবো যদি আপনারা, আমি এই স্ট্রিম কন্টিনিউ করি আর কি, যে কীভাবে হচ্ছে আমি অবশ্য ওয়েব ডেভেলপমেন্টে আছি, আমি হচ্ছে ওয়েব ডেভেলপ করি। তো সেক্ষেত্রে হয়তো আমি যদি এই স্ট্রিম কন্টিনিউ করি এবং যদি মানুষজন আসে আগ্রহী হয়, তাহলে হয়তো পরে দেখাবো যে কীভাবে আমরা ওয়েব ডেভেলপমেন্ট করতে পারি, কীভাবে গেম ডেভেলপমেন্ট করতে পারি, কীভাবে পাইথন দিয়ে আমরা আমাদের বেসিক প্রতিদিনের যেসব কাজ করতে হয় সেগুলোকে অনেক সহজে কম কষ্ট করে ফেলা যায়, যে জন্য হয়তো আমরা এখন অনেক সময় নষ্ট করতেছি। যদি আমরা একটু প্রোগ্রামিং ইউজ করি হয়তো সেই কাজটা অনেক কম সময়ে করে ফেলতে পারবো আমরা।
এই তো। আর হচ্ছে আরও হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আমার কথাবার্তা বলা যায়, হয়তো আমি পরে এসব বিষয় নিয়ে আরও ভিডিও বানায় হয়তো দিব, সেগুলো দেখলে হয়তো ক্লিয়ার হবেন যে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা বললাম আমি যে আজকে ব্যাখ্যা করলাম না, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, লো লেভেলের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এগুলো কী জিনিস। তো এগুলো আমি হয়তো পরে কোনো এক সময় ভিডিও বানায় দিব, সেগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আমি এখন জাম্প করতেছি হচ্ছে পাইথন শেখার ক্ষেত্রে, পাইথন শেখাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট বেশি, তো সেটা নিয়ে হচ্ছে আমি এখন শুরু করতেছি। ইট ভেরি ক্লিয়ার আই গেস। এই পর্যন্ত করবো পাইথন নিয়ে কাজকর্ম করা শুরু করব। যদি একটু জানাতে পারেন যে সব কিছু ওকে আছে। আর কেউ আসে না নাকি? শেয়ার কি দেনেই আমি ফেসবুকে আমার লিঙ্কটা? এখন পর্যন্ত সব ওকে? কুল। তাহলে হচ্ছে আমি পাইথন দিয়ে কীভাবে আমরা প্রোগ্রামিং লেখা শুরু করব সেখানে চলে যাচ্ছে। তো যারা হচ্ছে আমি গেস করতেছি যে এখানে মোটামুটি সবাই উইন্ডোজে কাজ করে, উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কাজ করে। যদি অন্য কোনো অপারেটিং সিস্টেমে কাজ করা হয়, যেমন লিনাক্স অথবা ম্যাকে, সেক্ষেত্রে হচ্ছে লিনাক্স এবং ম্যাকে হচ্ছে পাইথন আগে থেকে ইনস্টল করা থাকে আর কি, উইন্ডোজে থাকে না। উইন্ডোজ হচ্ছে এনটি বেসড অপারেটিং সিস্টেম। তো সেক্ষেত্রে যারা উইন্ডোজ ইউজ করেন তাদেরকে হচ্ছে পাইথনটা ডাউনলোড করে নিতে হবে, ইনস্টল করে নিতে হবে। তো সেটার ওয়ে হচ্ছে python.org-এ যাবেন, গিয়ে ডাউনলোডে গিয়ে দেখবেন যে প্রথমে আছে ডাউনলোড ফর উইন্ডোজ পাইথন 3.8.2। পাইথনের দুইটা ভার্সন ছিল, একটা হচ্ছে 2 এবং 3। এটা ডাউনলোড করতে হবে। আমার যেহেতু ডাউনলোড করাই আছে, তো আমি আর ডাউনলোড করলাম না। ডাউনলোড করার পরে যেটা হবে, আপনাদের হচ্ছে দেখতে হবে কমান্ড লাইনে সিএমডি যদি লেখেন আপনি, তাহলে কমান্ড লাইন নামে একটা অ্যাপ আসবে। এটা ওপেন করার পরে যদি আপনি এখানে পাইথন লেখেন, তখন যদি আপনার এরকম লেখা আসে যে পাইথন 3.7.6 টাইপ, এরকম যদি একটা লেখা দেখতে পান, তাহলে বুঝবেন যে পাইথন হচ্ছে ঠিকঠাক মতো ইনস্টল হয়েছে আর কি। এবং না, ঠিকঠাক মতো না হওয়ার কোনো কারণ নেই। তারপর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাতে পারেন, আমি হেল্প করবো অবশ্যই। এটা হচ্ছে পাইথন ইনস্টল করার উপায়। আর এখান থেকে বের হওয়ার জন্য এক্সিট লিখতে হয় আর কি, EXIT। এটা কেন লিখতে হয় এটা আমি বুঝাবো, আমি জাস্ট এক্সাম্পল দিলাম একটা, যে কীভাবে পাইথন ইনস্টল হয়েছে নাকি সেটা আপনি বুঝতে পারবেন। এটা হচ্ছে পাইথন ইউজ করার একটা উপায়। আর যাদের কাছে হচ্ছে পিসি নাই, তাদের জন্য ওয়ে হচ্ছে আপাতত অনলাইনে পাইথনের অনেক ইন্টারপ্রেটার পাওয়া যায়, যেখানে হচ্ছে আপনি পাইথন কোড লিখে রান করতে পারেন আর কি। তো যাদের কাছে হচ্ছে পিসি নেই, তারা যদি শিখতে চান প্রোগ্রামিং, তারা ওই ইন্টারপ্রেটার ইউজ করে আসলে করতে পারেন, নট নেসেসারিলি যে আপনার পিসি লাগবে। তো সেগুলো পাওয়া যায় হচ্ছে আপনার অনলাইন, যদি সার্চ দেন অনলাইন পাইথন, অনলাইন পাইথন কম্পাইলার। আমি পছন্দ করি হচ্ছে যে RAPLIT, এটার
এখানে যদি ক্লিক করেন REBLIT ল্যাঙ্গুয়েজ পাইথন 3 এটা সার্চ দিলেই পাবেন, অনলাইন পাইথন কোম্পানি লিখে সার্চ দিলে পাবেন। এই যে পেজটা আসতেছে এইখানে আপনি পাইথন কোড লিখতে পারবেন, পাইথন কোড লিখে এখানে রান করতে পারবেন, যেন আপনারা হচ্ছে যারা যে কেউ মোবাইল অথবা মোবাইল ইউজ করে এটা করতে পারে। এখন মোবাইলে যখন এটা দেখতেছেন তখন নিশ্চয়ই কোড লিখতে পারবেন না, তো আমি এই ভিডিওটা আপনারা দেখেন, আমি এই ভিডিওগুলো হচ্ছে ইউটিউবে আপলোড দিব বা টুইচেই থাকবে, সো সেখান থেকে পরবর্তীতে যদি আপনি কখনো রিক্যাপ করতে চান তাহলে সেটা করতে পারবেন আর কি। কে একজন নক দিস একটু দেখে আসে। ওকে, সো এটা আমরা তখন যে দেখলাম যে আমি সিএমডি লিখে যদি আমি এখানে যদি পাইথন লিখে ইন্টার দেই তাহলে আমার কাছে যে প্রম্পটটা আসে এবং এই ব্রাউজারে যেটা দেখতেছি এটা মোটামুটি একই জিনিস অ্যাকচুয়ালি। সো আমরা ব্রাউজারে যে কাজটা করতে পারবো, আমি যদি চাই যে পিসিতে করবো পাইথন ইনস্টল করে, সেই কাজটা পিসিতেও আমরা করতে পারবো। তো যেহেতু আমি আজকে ব্রাউজার আমি সবার জন্য ওপেন করে রাখছি, এই জন্য আমি ব্রাউজারে দেখাচ্ছি আর কি। তো ফার্স্ট হচ্ছে আমরা দেখবো যে পাইথন কোড কীভাবে, ফার্স্টেই হচ্ছে যেটা করব সেটা হচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব। এটা হচ্ছে খুবই মানে কনভেনশনাল একটা যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার সময় হচ্ছে আমরা প্রথমেই হচ্ছে হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করি অ্যাজ ইন হচ্ছে আমি এখানে একটা কমান্ড লিখব, কমান্ড লেখানোর পরে দেখব যে এইখানে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আসছে। এটা হচ্ছে মোটামুটি কনভেনশনাল যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখা শুরু করার জন্য, যে সব কিছু ঠিকঠাক মতো কাজ করতেছে। হিস্টোরিটা হইতেছে যে যখন ফার্স্ট সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বানানো হয়েছিল, ডেনিস রিচি ছিলেন হচ্ছে সি এর, ডেনিস রিচি আরেকজন, আমি নামটা ভুলে গেছি, এই দুজন মিলে হচ্ছে সি বানাইছিলেন। তো তিনি হচ্ছে প্রথম হচ্ছে এই প্রোগ্রামটা লিখছিলেন হ্যালো ওয়ার্ল্ড সিতে। তো ওটা কাইন্ড অফ সবার জন্য সবাই হচ্ছে গ্রহণ করছে আর কি ব্যাপারটা, যে ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। তো এখন যেটা করব আমরা ফার্স্টে হচ্ছে প্রিন্ট করব হ্যালো ওয়ার্ল্ড। তো প্রিন্ট করার জন্য কোনো একটা জিনিস পাইথনে হচ্ছে আমরা একটা ফাংশন ইউজ করি, ফাংশনটাকে বলা হচ্ছে প্রিন্ট ফাংশন। এখন প্রিন্ট ফাংশন কি অ্যাকচুয়ালি এটা আমি ব্যাখ্যা করব পরে। এখন যেটা আমি শর্টকাটে বলে রাখি সেটা হচ্ছে ফাংশন হচ্ছে এমন একটা জিনিস যেটা একটা কাজ আমাকে করে দেয়। সো ফর এক্সাম্পল মনে করেন যে কেউ একজন আছে যে হচ্ছে মনে করেন একজন লোক আছে, সে হচ্ছে আপনার জন্য কোনো একটা কাজ করে দেয়। ফর এক্সাম্পল আমাদের অফিসে একজন পিয়ন আছে, সে হচ্ছে আমাদের বিভিন্ন কাজকর্ম যেগুলো আছে, ফর এক্সাম্পল আমার একটা ল্যাপটপ লাগবে, আমার একটা লাগবে, তো সে হচ্ছে একটা কাজ করে দিয়ে আসতেছে, আমি তাকে হয়তো বললাম যে তুমি এই কাজটা করো, সে করে দেয় আর কি। কেন এরকম খুবই ব্যাড এক্সাম্পল হলো আর কি, এই এক্সাম্পল মাথায় রাখেন না, পরে ভালো এক্সাম্পল দেবো। এনিওয়ে, সো প্রিন্ট করার জন্য এটা করতে হয়, আমাকে প্রিন্ট লিখতে হয় PRINT, এবং সব সময় ফাংশন লেখার সময় এই ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগে আর কি। এটা কাইন্ড অফ ফাংশনকে কল করা হয় যে আপনি এটাকে কাজ করতে বলতেছেন। এখন এই প্রিন্টের মধ্যে যদি আমি ডাবল কোড দিয়ে, ডাবল কোডটা ইম্পর্টেন্ট, ডাবল কোড দিতে হবে, এই ডাবল কোডের ভিতরে যদি লিখি হ্যালো ওয়ার্ল্ড, এই যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, এটা হচ্ছে কনসোলে, এটাকে কনসোল বলে, পাইথন কনসোল বলা হয়, এটাতে কোনো কিছু প্রিন্ট করার জন্য কমান্ড। ক্লিক করলে দেখবেন যে এই যে আমাদের কনসোলে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। নাইস, আমরা পাইথন কোড লিখে ফেলছি। তো এটা হচ্ছে বেসিক পাইথন
কমান্ড প্রিন্ট করার জন্য, তো আমরা প্রিন্ট করে দেখলাম যে হ্যাঁ পাইথন ঠিকঠাক মতো কাজ করতেছে। তো এখন হচ্ছে আমরা কিছু প্রোগ্রামিং বেসিক শিখবো যে কীভাবে প্রোগ্রাম লিখতে হয় আর কি। যেহেতু আমি দেখলাম যে হ্যাঁ প্রিন্ট হেল্প ওয়ার্ড লিখতে কাজ করতেছে, এখন আমরা একটু ডিপে যাব যে কীভাবে প্রোগ্রাম লিখতে হয়। তো এই সব ইয়েগুলো একটু মাথায় রাখেন এবং বোঝার চেষ্টা করেন। যদি কোনো সমস্যা থাকে আমাকে একটা নক দিবেন, তাহলে হচ্ছে আমি সেটা বোঝানোর চেষ্টা করবো আরেকবার বলে। সো ফার্স্টে হচ্ছে আমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল হচ্ছে একটা প্রোগ্রামিং কনসেপ্ট। ভ্যারিয়েবল কাইন্ড অফ হচ্ছে একটা বাক্স, যেখানে হচ্ছে আপনি কিছু রাখতে পারেন। ফর এক্সাম্পল আমার একটা বক্স আছে, সেই বক্সে হচ্ছে আমি টেনিস বল রাখলাম, সো আমার এই বক্সটা একটা ভ্যারিয়েবল। এরকম প্রোগ্রামিংয়েও হচ্ছে আমরা ভ্যারিয়েবল লিখতে পারি। এবং ভ্যারিয়েবল লেখার সিস্টেমটা কি? ফর এক্সাম্পল আমার নাম সুদীপ্ত, আমার নামটা হচ্ছে আমি একটা ভ্যারিয়েবলে রাখবো। তাহলে সেটা লিখতে হবে এভাবে যে আমি একটা ভ্যারিয়েবল নিব নেম নামে। নেম হচ্ছে যে সুদীপ্ত হচ্ছে আমার নাম, এটা একটা স্ট্রিংকে সেটা আমি একটু পরেই বলতেছি। এই স্ট্রিংটাকে আমি নেম নামের যে ভ্যারিয়েবল বা নেম নামের যে বাক্সটা সেখানে রাখলাম। এর পরবর্তীতে যখন আমি এই ভ্যারিয়েবলটা দেখব, আমার মাথায় থাকবে কি যে হ্যাঁ এই ভ্যারিয়েবলটার মধ্যে আমার নামটা সুদীপ্ত। তাহলে হচ্ছে যেহেতু আমি সুদীপ্ত প্রিন্ট করছি, এখানে সুদীপ্তটা প্রিন্ট হয়েছে। এখন মনে করেন যে আমি তো আমার নামটা এই ভ্যারিয়েবলে রাখছি, সো অ্যাকচুয়ালি আমি এখানে ভ্যারিয়েবলটাও ইউজ করতে পারি। তাহলে কি হবে, যখন আমি প্রিন্ট দেব নেম, দেখা হবে যে এই নেমের মধ্যে কী আছে। সো নেমের মধ্যে যেহেতু আমার নাম আছে, সে ওই প্রিন্ট নেম দিলে ওই সুদীপ্তই প্রিন্ট করবে, সুদীপ্ত প্রিন্ট করছে। যদি আমি এটা চেঞ্জ করি, সুদীপ্ত না দিয়ে যদি ওয়ারেশ লিখি, ভালো কথা, ওয়ারেশ আছে দেখতেছে এটা। সো আমি যদি এখন নেমের মধ্যে আমি ওয়ারেশ লিখছি, সেই নেমটাকে আমি প্রিন্ট করতেছি, আমি যদি প্লে দিই তাহলে দেখা যাবে যে প্রিন্ট হয়েছে ওয়ারেশ। ওকে, ভ্যারিয়েবল হচ্ছে খুবই বেসিক একটা প্রোগ্রামিং কনসেপ্ট। কেন ভ্যারিয়েবল ইউজ করা হয়? আমি তো সরাসরি ওয়ারেশ প্রিন্ট করতে পারতাম। ফর এক্সাম্পল এই জিনিসটা আমি 10 বার করতেছি এবং 10 জায়গায় করতেছি আর কি। মনে করো যে আমি এই যে প্রিন্ট ওয়ারেশ বা কে আছে আর হাসিব, অনেকেই দেখা যাচ্ছে, নাইস। এনিওয়ে, সো প্রিন্ট মতন রত্না আছে, আমি এটা 10 বার প্রিন্ট করব বা 5 বার প্রিন্ট করব, কোনো কারণ নেই, আমরা মন চাইছে আমার যে প্রোগ্রামটা লিখতেছি সেটার কাজ হচ্ছে এইটা, এবং নামটাও রত্না করে দিলাম আমি। এখন যেহেতু আমি 5 বার প্রিন্ট করতেছি, এটা 5 বার প্রিন্ট হবে এখানে রত্না। কিন্তু সমস্যা হচ্ছে যদি আমি চাচ্ছি যে এখানে নামটা চেঞ্জ করে দিতে, মনে করেন রত্নার জায়গায় আমি ওয়ারেশ করব, তাহলে কি করতে হবে, আমাকে 5 জায়গায় গিয়ে আমাকে চেঞ্জ করতে হবে। সো যদি আমি এমন করতাম যে এখানে হচ্ছে নামটা এখানে যদি আমি ভ্যারিয়েবলটা প্রিন্ট করতাম 5 বার, এবং এখানে আমি ভ্যারিয়েবলটা অ্যাসাইন করতাম, অ্যাসাইন মানে হচ্ছে ভ্যারিয়েবলে কোনো ভ্যালু রাখা, তাহলে হচ্ছে আমি যখন এই নামে প্রিন্ট করলাম, প্রিন্ট হইলো, আমি যদি খালি এখানে চেঞ্জ করে ফেলি তাহলে সেভাবে বোঝা যাচ্ছে যেহেতু আমি প্রথমে নেম চেঞ্জ করে ফেলছি, সবখানেই সেটা রিফ্লেক্ট করবে। সো আমাকে প্রত্যেক জায়গায় গিয়ে সেই কাজটা করতে হবে না। সো এটা হচ্ছে ভ্যারিয়েবল ইউজ করার একদম বেসিক কারণ আর কি। প্রোগ্রামিংয়ে আমরা যেটা বলি পাইথনে হচ্ছে একটা কনসেপ্ট আছে, পাইথনে না অ্যাকচুয়ালি সারা দুনিয়ার প্রোগ্রামিংয়ের কনসেপ্ট আছে, ডোন্ট রিপিট ইউর সেলফ। কোনো একটা কাজ 2 বার যেন করা না লাগে। আমরা প্রোগ্রামিং লিখতেছি এই কারণে যে কোনো কাজ যেন আমাকে রিপিট করা না লাগে। সো আমরা হচ্ছে এমনভাবে কোড লিখব যেটা হচ্ছে কোনো কাজ আমাকে 2 বার করানো না লাগে।
পরবর্তীতে যখন আমরা আরও অ্যাডভান্স শিখবো যে পাইথনে কীভাবে ফাংশন লিখতে হয়, দেখবো যে ফাংশনও কাইন্ড অফ ওরকম একটা জিনিস যেটার মাধ্যমে হচ্ছে আমি রিপিটেটিভ কাজ, যে কাজ আমাকে বারবার করা লাগতেছে, সেটা একবার লিখে বারবার ইউজ করতে পারি। তো পাইথনে হচ্ছে ভ্যারিয়েবল দেখা গেছে নিয়ম কানুন আছে, আপনি মন চাইলে যে কোনো ধরনের ভ্যারিয়েবল লিখতে পারবেন না। ফর এক্সাম্পল ভ্যালিড ভ্যারিয়েবলগুলো কী কী? খালি স্ট্রিং দিয়ে শুরু হয়, স্ট্রিং বলতে অ্যাজ ইন অ্যালফাবেট দিয়ে শুরু হয়, অ্যালফানিউমেরিক যেটা বলি আমরা, এ বি সি, এটা একটা ভ্যারিয়েবল হতে পারে। ওয়ারেশ একটা ভ্যারিয়েবল হতে পারে। আন্ডার স্কোর এটা একটা ভ্যারিয়েবল হতে পারে। কিন্তু কখনো ভ্যারিয়েবল নাম্বার দিয়ে শুরু হয় না, এটা মাথায় রাখতে হবে। এবং কোনো স্পেশাল ক্যারেক্টার দিয়ে শুরু হবে না ভ্যারিয়েবল, এটা মাথায় রাখতে হবে। সো বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে কোনো একটা লেটার দিয়ে শুরু করা আর কি ভ্যারিয়েবল। ফর এক্সাম্পল আমি এভাবে ডিফাইন করতে পারি ভ্যারিয়েবল 1, ভ্যারিয়েবল 2, এটা ওকে আছে, লেটার দিয়ে শুরু করা বেটার। আরেকটা ব্যাপার হচ্ছে পাইথনে হচ্ছে ভ্যারিয়েবল যদি বড় ভ্যারিয়েবল হয় সেক্ষেত্রে আমরা লিখি হচ্ছে এভাবে, ফর এক্সাম্পল ফার্স্ট নেম, এটা একটা ভ্যারিয়েবল, ফার্স্ট আন্ডারস্কোর নেম ইকুয়াল টু সুদীপ্ত। তো এখানে হচ্ছে আমি আন্ডারস্কোর দিয়ে লিখছি, এটা হচ্ছে একটা কনভেনশন, নট নেসেসারিলি যে এভাবে লিখতে হবে এমন না, আপনি এভাবে লিখতে পারেন অথবা ক্যামেল কেস ইউজ করতে পারেন। যখন হচ্ছে দুইটা ওয়ার্ড পাশাপাশি ভ্যারিয়েবল হিসেবে একসাথে মানে ভ্যারিয়েবল নাম হিসেবে ইউজ করা হয়, ক্যামেল কেসিং ওয়ে হচ্ছে যে সেকেন্ড ওয়ার্ডটার লেটারটা ক্যাপিটাল লেটারে লেখা, তো এভাবে ইউজ করতে পারেন। কিন্তু পাইথনের কিছু মানে সবাই দুনিয়া জুড়ে পাইথন যারা লেখে তারা হচ্ছে কিছু কনভেনশন ফলো করে। তার মধ্যে একটা হচ্ছে যে যদি আমি ডাবল ওয়ার্ডের ভ্যারিয়েবল লিখি তাহলে আন্ডারস্কোর দিয়ে লেখা, এটা একটা। সো আশা করি যে ভ্যারিয়েবল কীভাবে কাজ করে সবাই ক্লিয়ার হয়েছেন। ওকে, এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ডেটা টাইপ। আচ্ছা, এই পর্যন্ত এখন কনফিউশন আছে, কোনো প্রবলেম আছে? যদি বলেন তাহলে বলতে পারেন আর কি, আমি তাহলে সেটা আবার ব্যাখ্যা করব। সো এটা হচ্ছে ভ্যারিয়েবল গেল। এখন হচ্ছে আমরা আসবো যে পাইথনের ডেটা টাইপ কাকে বলে। ডেটা টাইপ হচ্ছে আমরা পাইথনে কী কী ধরনের ডেটা নিয়ে কাজ করতে পারি। তো একদম অনেক ধরনের ডেটা টাইপ থাকে, আমি আজকে একদম বেসিক যেগুলো না শিখলেই না সেই ধরনের, এখনই আধা ঘন্টা পার হয়ে গেছে, বাহ কিছু শিখলবো ডেটা টাইপের। একটা হচ্ছে ইন্টিজার, আমি যদি লিখি এটা হচ্ছে ইন্টিজার, ফ্লোট এবং স্ট্রিং। ফর এক্সাম্পল আমি একটা ভ্যারিয়েবল নিলাম হচ্ছে নাম ইকুয়াল টু 1 বা 10। এই যে 10 এটা হচ্ছে ইন্টিজার, ইন্টিজারকে বলা হয় পূর্ণ, আমরা যেটা বাংলায় বলি হচ্ছে পূর্ণ সংখ্যা সেটা। আর ফ্লোট হচ্ছে দশমিক সংখ্যা যেটা বলি আমরা সেটা, 10.5 এটা। সো আজকে আমরা মোটামুটি এই দুইটা ডাটা টাইপ নিয়ে কাজ করবো। আরেকটা করবো হচ্ছে বুলিয়ান। এই চারটা ডাটা টাইপ নিয়ে কথাবার্তা বলবো আর কি। ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা, ফ্লোট হচ্ছে দশমিক সংখ্যা যেটা আমরা বলি, স্ট্রিং হচ্ছে কোনো একটা স্ট্রিং বা সেন্টেন্স বা কোনো একটা ওয়ার্ড যেখানে হচ্ছে অ্যালফা বেট ইউজ করা হয়েছে একটা বিষয়। ফর এক্সাম্পল আমি যখন যে নাম লিখলাম, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে যখন আমি ইন্টিজার লিখি তখন দেখেন যে এখানে কোনো কোড নাই, বা ফ্লোট লিখে কোনো কোড ইউজ করতেছি না। কোড ইউজ করা হয় সেটা হচ্ছে আপনার সিঙ্গেল কোড হোক অথবা ডাবল কোড হোক, যখন হচ্ছে আমি কোনো স্ট্রিং লিখব। তো এই জন্য যখন আমি সুদীপ্ত লিখলাম তখন আমি স্ট্রিং দিছি নেম। আর যখন আমি কোনো নাম্বার লিখবো, ফর এক্সাম্পল আমার হচ্ছে একটা প্রাইস, একটা এক্সাম্পল হিসেবে ভ্যারিয়েবল লিখলাম, প্রাইস হচ্ছে 100 টাকা, তখন আমি সেটা কোড দিব না, স্ট্রিংয়ে কোড ইউজ করা হয়। ওকে, আর একটা যেটা বললাম সেটা বুলিয়ান হচ্ছে কি ট্রু এবং ফলস। ট্রু এবং ফলস হচ্ছে প্রোগ্রামিংয়ের একটা খুবই ইম্পর্ট্যান্ট, বুলিয়ান টাইপ প্রোগ্রাম একটা ইম্পর্ট্যান্ট টাইপ, কেননা প্রোগ্রামিংয়ে অনেক সময় কিছু চেক করার লাগে যে এটা কি হয়েছে নাকি হয় নাই। তো যদি হয় সেটাকে ট্রু বলা হয়, না হলে ফলস বলা হয়, কাইন্ড অফ কন্ডিশনটা এইভাবে চেক করা হয় আর কি। এই জন্য বুলিয়ান অনেক ইম্পর্ট্যান্ট একটা ডেটা টাইপ। সো বুলিয়ান হচ্ছে আমরা বলতে পারি যে এক্স ইকুয়াল টু ট্রু
এটা হচ্ছে একটা বুলিয়ান টাইপ, এক্স হচ্ছে বুলিয়ান টাইপ, ট্রুটা হচ্ছে বুলিয়ান টাইপ এবং সেটা আমি এক্স নামে ভ্যারিয়েবলে অ্যাসাইন করতেছি। সো এক্স এখন ট্রু আছে, আর ওয়াই হচ্ছে ফলস, এটাও একটা বুলিয়ান ডেটা আর কি। ওকে, সো আমরা এই চার ধরনের ডেটা টাইপ নিয়ে কথা বলবো আজকে, এবং এই তো বেসিক, খুব যে ক্রিটিক্যাল কিছু এমন না, বেসিক কথাবার্তা বলবো আর কি। এখন আমরা দেখবো যে ম্যাথমেটিক্যাল কাজকর্ম কীভাবে করতে হয়, বিভিন্ন অপারেটর কীভাবে ইউজ করতে হয় এই ডেটা টাইপগুলো ইউজ করে। ফর এক্সাম্পল আমরা যদি 1+2 লিখি, এটা 3 হবে। কিন্তু প্রিন্ট করে নেই, যেহেতু প্রিন্ট করতে হবে এটাকে। সো আমি যদি প্রিন্ট দেই 1+2, তাহলে আমি প্রিন্ট হবে, হ্যাঁ এটা কি, দুই আর যোগে 3, সে 3-এ প্রিন্ট হওয়ার কথা এখানে। সো 3টা প্রিন্ট হয়েছে। সো আমরা কীভাবে যোগ করতে পারবো, প্লাস দিয়ে যোগ করতে পারবো। সেম গোজ ফর, আমরা গুণ ভাগ মোটামুটি সবাই পারেন। 5 × 2 এটা হচ্ছে গুণ, ভাগ হচ্ছে 10, এটা স্ল্যাশ দিলে, ফরওয়ার্ড স্ল্যাশ দিলে ভাগ বোঝানো হয়। ওকে, এটা হচ্ছে ভাগ। আমি যদি এখানে, আচ্ছা এটার ইয়ের আগে হচ্ছে আমি পাশাপাশি লিখে দিই যে এটা কি, এটা হচ্ছে সাম, এটা হচ্ছে সাবস্ট্রাক্ট করা, সামেশন, এটা মাল্টিপ্লিকেশন, কি কারেক্ট আর ডিভাইডেশন জানি না আমি। এনিওয়ে, আচ্ছা এই যে কাজটা করলাম, যে হ্যাশ দিয়ে যে লিখলাম কোনো একটা স্ট্রিং, এটাকে বলা হচ্ছে কমেন্ট। কমেন্ট হচ্ছে এমন একটা স্ট্রিং যেটা প্রোগ্রামের মধ্যে আছে, কিন্তু সেটা প্রোগ্রামিংয়ে কোনো কাজ করতেছে না, প্রোগ্রামিংয়ের পার্ট না, বা যে প্রোগ্রামটা এক্সিকিউট হবে সেটা পার্ট না। কিন্তু আমরা কেন কমেন্ট লিখি, এই যে বোঝার জন্য যে হয়তো আপনি একটা অনেক বড় 1000 লাইনের কোড লিখতেছেন, এবং সেখানে হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা কোডে কমেন্ট লিখে রাখি যেটা কী করা হচ্ছে। সো হ্যাশ দিয়ে কমেন্ট লেখা যায় পাইথনে। আরও একভাবে লেখা যায়, সেটা হচ্ছে ট্রিপল কোড দিয়ে, এটাও একটা কমেন্ট লেখার ওয়ে পাইথনে। সেটা হচ্ছে আপনি যদি 6টা কোড দেন আর কি, এটা হচ্ছে মাল্টিলাইন কমেন্ট লেখার জন্য ইউজ করা হয়, যখন মাল্টিলাইন কমেন্ট লিখবেন তখন। আর হ্যাশ সাধারণত ইউজ করা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট লেখার জন্য। ওকে, ক্লিয়ার? সো এভাবে কমেন্ট লিখতে হয় পাইথনে। সো আমি কী করতেছি, যোগ বিয়োগ গুণ ভাগ করলাম। যদি আমি প্রিন্ট করি এখন, তাহলে দেখা যাবে যে 1+2 3, 5-2 3 প্রিন্ট হয়েছে, 5 × 2 10 প্রিন্ট হয়েছে, এবং 10/2 5.0 প্রিন্ট হয়েছে। এটা কারণ হচ্ছে যে পাইথনে সাধারণত ভাগ করলে রেজাল্টটা হচ্ছে ফ্লোটে দেখায়। আমি যেটা বললাম যে ফ্লোট হচ্ছে দশমিক নাম্বার। যদি আপনি চান এমন করে যে আপনি ফুল নাম্বার বলতে কি পূর্ণ সংখ্যা চাবেন, ইন্টিজার ফরম্যাট চাবেন আর কি, সেক্ষেত্রে আপনাকে ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। সেইটা যদি করেন তাহলে এই রেজাল্টটা তখন ইন্টিজারে আসবে, পূর্ণ সংখ্যায় আসবে। যদি আমি আরেকটা এক্সাম্পল দিই, যে আপনি যদি চাচ্ছেন যে 4/3 প্রিন্ট করবেন, 4/3 হচ্ছে 1 হওয়ার কথা, 4/3 হচ্ছে 1.333 এরকম, রাইট? এখন আপনি যেটা চাচ্ছেন যে আপনি দশমিক, এই যে ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ যেটা করে, সে হচ্ছে দশমিক পার্টটুকু বাদ দিয়ে দেয়। যদি আমি এখানে ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিই, তাহলে হচ্ছে এখানে 1 আসার কথা, টেম্পলে দিই 1। সো ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ হচ্ছে সাবধানে ইউজ করতে হবে, যে শুধুমাত্র যখন আমরা আসলে দশমিকের পরের ভ্যালু নিয়ে কেয়ার করি না, সে সময় এটা ইউজ করা যাবে। এগুলো হচ্ছে বেসিক অপারেটরস। এছাড়াও আসতে হচ্ছে মড মানে হচ্ছে ফর এক্সাম্পল 10 mod 3। মড কাকে বললে, ভাগশেষ যেটাকে বলে আর কি, যে 3 দিয়ে যদি আমি 10কে ভাগ দিই, তাহলে ভাগশেষ থাকে 1, 3 3 নয় 1 ভাগশেষ থাকে। সেটা হচ্ছে আমরা এই সাইন দিয়ে, এটা হচ্ছে পার্সেন্টেজ সাইন্স, এটা দিয়ে আমরা করতে পারি।
মড এই যে টেন্স মড 3 হচ্ছে 1, 3 3 9, 1 বাকি থাকে, ভাগশেষ থাকে সেটা। আবার হচ্ছে যদি আমি পাওয়ার করি, পাওয়ার বলতে অ্যাজ ইন আমরা যে আগে করছিলাম যে 5 স্কোয়ার, 5 টু দি পাওয়ার 2 বা 5 টু দি পাওয়ার 3, মানে 5 টু দি পাওয়ার 3 মানে কি 3টা 5 গুণ, 5 টু দি পাওয়ার 4 মানে 4টা 5 গুণ করা আর কি। সো এখন যদি আমি এটা এভাবে লিখি যে 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, তাহলেও কিন্তু আসলে একই কথা অ্যাকচুয়ালি, যে 4টা 5 গুণ করা যে কথা, 5 টু দি পাওয়ার 4 একই কথা। কিন্তু পাইথন একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে যে ডাবল স্টার। একটা স্টার মানে হচ্ছে গুণ, আর ডাবল স্টার মানে হচ্ছে পাওয়ার। সো আপনি যদি 5 টু দি পাওয়ার 4 দেন, কত হবে আমি জানি না, 5 টু দি পাওয়ার 2 হচ্ছে মনে হয় 25, 5 টু দি পাওয়ার 3 হচ্ছে 125, 3টা 5 গুণ হচ্ছে 125, তাই আসার কথা। হ্যাঁ, 5 টু দি পাওয়ার 4 যদি দিই তাহলে আসবে হচ্ছে 125 গুণ 5, এটা হচ্ছে কত, 675, 625। ওকে, এইটা একটা বেসিক অপারেটর হতে পারে পাইথনের। এই তো গেল। আচ্ছা, ওকে, এইটুকুই আজকে অপারেটরের জন্য, একটুকুই রাখলাম, পরে হচ্ছে হয়তো আরও ডিটেল ব্যাখ্যা করে শেখাবো। অনেক সময় চলে গেছে, প্রায় 8:40 বাজে। আমি ভাবছিলাম যে 1 ঘন্টা আসলে নিব, কিন্তু কথা বলতে বলতে সময় চলে যাচ্ছে। ওকে, সো আমরা মোটামুটি 4 ধরনের ডেটা টাইপ নিয়ে কথাবার্তা বললাম: ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, বুলিয়ান এবং কিছু অপারেটর। এই যে আমি যোগ বিয়োগ গুণভাগ করতেছি, এটাকে অপারেটর বলে প্রোগ্রামিংয়ের ভাষায়। এই কিছু অপারেটর নিয়ে কথাবার্তা বললাম, যে অপারেটর কীভাবে কাজ করে। সো ফর এক্সাম্পল, আমি এখন যদি একটা ক্যালকুলেটর বানাতে চাই প্রোগ্রামিংয়ের মাধ্যমে, সেটা আমরা করতে পারবো, রাইট? করবো, আমরা সেটাও করবো। তার আগে হচ্ছে আর কিছু জিনিস শিখে আসি আমরা। এখন আমরা শিখবো হচ্ছে ডেটা স্ট্রাকচার, পাইথনের ডেটা স্ট্রাকচার। পাইথনের ডেটা স্ট্রাকচার কাকে বলে? যে আমরা এই যে ডেটা টাইপগুলো আছে, ফর এক্সাম্পল ইন্টিজার, ফ্লোট, বিভিন্ন জিনিস, এগুলাকে আমরা কিভাবে রাখবো কোনো একটা জায়গায়, এই যে রাখার ওয়েটা, যে কীভাবে রাখতে পারি, এটাকে বলা হয় হচ্ছে ডেটা স্ট্রাকচার। খুবই বেসিক প্রোগ্রামিংয়ের দুইটা ডেটা স্ট্রাকচার হচ্ছে অ্যারে এবং পাইথনের ক্ষেত্রে বলে হচ্ছে লিস্ট এবং ডিকশনারি। অন্যান্য ল্যাঙ্গুয়েজে হয়তো এটাকে বলে অ্যারে এবং হ্যাশ। সো পাইথন যদি আমরা শিখতেছি, আমরা পাইথনের বলবো যে আমরা লিস্ট এবং ডিকশনারি, এই দুটো ডেটা স্ট্রাকচার শিখব। লিস্ট এবং ডিকশনারি, আমরা দেখব এটা কীভাবে কাজ করে। সো লিস্ট হচ্ছে এমন একটা, আমি ডেটা স্ট্রাকচারকে ডেটা কালেকশনও বলতে পারি। আমি কালেকশন হিসেবে বলি যে ফর এক্সাম্পল আপনি অনেকগুলো নাম্বার এক জায়গায় রাখবেন, তো সেটাকে আপনি লিস্ট হিসেবে রাখতে পারেন। কীভাবে? যে মাঝখানে হচ্ছে 5টা নাম্বার লিখলাম, এইটাকে বলা হয় হচ্ছে লিস্ট ডেটা স্ট্রাকচার। এভাবে আমরা রাখতে পারি। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল হতে পারে যে আপনি হচ্ছে প্রত্যেক মাসে স্যালারি, প্রথম 5 মাসে কত টাকা স্যালারি পাইছেন এটা লেখেন। সো মনে করেন প্রথম মাসে আমি 1 টাকা পাইছি, পরের মাসে 2 টাকা, তারপর মাসে 3 টাকা, 4 টাকা, 5 টাকা, এভাবে একটা ভ্যারিয়েবল রাখলাম, আমি এক্সের মধ্যে রাখলাম। যে ভ্যারিয়েবলের নাম সবসময় হচ্ছে ভালো মতো, মানে এমন নাম লিখতে হয় ভ্যারিয়েবলের নাম যেটা পড়ে বোঝা যায় আসলে এখানে কী হচ্ছে। সো আমি যদি এভাবে লিখি স্যালারি অফ 5 মান্থস, বড় হয়ে যাচ্ছে এটা, স্যালারি অফ 5 মান্থস, এটা একটা লিস্ট, রাইট? আবার এমন হতে পারে যে আপনি চাচ্ছেন যে আপনার ক্লাসে 5 জন স্টুডেন্টস আছে। আমার এখানে এখন কে কে আছে দেখি, হ্যাঁ 5 জন আছে এখানে। সো আমি চাচ্ছি মনে করেন যে আমরা একই ক্লাসে পড়ি এবং প্রত্যেকে হচ্ছে পরীক্ষায় ম্যাথে কিছু মার্কস পাইছে। আমি হয়তো 40 পাইছি, ওয়ারেশ 50 পাইছে, রত্না 60 পাইছে, সো উল্লাস 70 পাইছে। সো এটা আমি কীভাবে লিখতে পারি? এখানে হচ্ছে একটা কি আছে, কি অ্যাজ ইন কে পাইছে এবং কত পাইছে, এটাকে বলা হয়
পাইথনের ভাষায় কি এবং ভ্যালু। সো ডিকশনারি লিখতে হয় হচ্ছে এভাবে যে মার্কস সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি নামটা লিখবো, ফর এক্সাম্পল আমার নাম সুদীপ্ত, যেহেতু নাম হচ্ছে স্ট্রিং আমি সেভাবে লিখলাম, কোলন দিয়ে আমি কত মার্কস পাইছি সেটা 14, এরকম ওয়ারেশ 50, রত্না 60, উল্লাস 80। সো এটা হচ্ছে ডিকশনারি স্ট্রাকচার, ডেটা স্ট্রাকচার অথবা ডেটা কালেকশন যেটা বলি না কেন। সো মার্কসের একটা ডিকশনারি যেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়, এখানে একটা কি আছে সুদীপ্ত এবং একটা ভ্যালু আছে যেটা হচ্ছে আমার মার্কসটাকে রিপ্রেজেন্ট করতেছে সুদীপ্ত। সো আমি ডিকশনারি দেখে বুঝতেছি যে এই লোক এত পাইছে, এই লোক এত পাইছে, এরকম ব্যাপারটা। ডিকশনারি হিসেবে রাখার, ডিকশনারি থেকে ডেটা বের করাও আমরা শিখবো যে কীভাবে আমরা একটা ডিকশনারি দেওয়া থাকলে সেই ডিকশনারি থেকে ভ্যালুটা বের করে নিয়ে আসবো। ফর এক্সাম্পল এই যে মার্কস একটা ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবলটা ছিল এটার মধ্যে আমি ডিকশনারিটা রাখছি। সো যদি আমি এখানে প্রিন্ট করি মার্কস, তাহলে কি প্রিন্ট হবে? সেই ডিকশনারিটা প্রিন্ট হওয়ার কথা। যে প্রিন্ট দিই আমি, এই ডিকশনারিটা প্রিন্ট হয়েছে, রাইট? আচ্ছা, আমি এই যে স্পেস দিয়ে এখানে যে আমি পরের লাইনে লিখলাম, এটা কোনো স্পেসিফিক রিজন নাই, দেখতে সুন্দর লাগে এই জন্য, যেটা আমি প্রোগ্রামিং দেখে বুঝি আর কি, এই জন্য। কিন্তু যখন প্রিন্ট করছে তখন সে আসলে এক লাইনের প্রিন্ট করে, সো এখানে সেভাবে প্রিন্ট করা হয়েছে আর কি এটা। সো এখন মনে করেন যে আমি প্রিন্ট করলাম মার্কস, সো মার্কস নামের যে ডিকশনারিটা আছে সেটা প্রিন্ট করলাম, এখানে সবার মার্কস চলে আসতেছে, রাইট? আচ্ছা, এখন আমি চাচ্ছি যে আমি খালি উল্লাসের মার্কসটা এখানে প্রিন্ট করব, সেটা আমি কীভাবে পাবো এখান থেকে? এখন ডিকশনারির ডেটা অ্যাক্সেস করার একটা ওয়ে হচ্ছে সেই কিটা পাস করা। সো মার্কসের মধ্যে যদি আমি এই নামটা পাস করি যে থার্ড ব্র্যাকেটের মধ্যে, এটা একটা কি, থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি আমি কি পাস করি তাহলে ভ্যালুটা রিটার্ন করে, রাইট? সো মার্কসের মধ্যে আমি যদি এখানে লিখলাম যে নামটা দিলাম উল্লাস, আর যদি আমি প্রিন্ট করি তাহলে উল্লাসের কি দিয়ে আমি কল দিচ্ছি ডিকশনারিতে, সো ভ্যালুটা আসার কথা 80, 80 পাইছে। ওকে ওকে, এটা একটা ওয়ে ডিকশনারি থেকে ভ্যালু বের করার ওয়ে আর কি। আবার যদি আমি রত্না দেই, চেঞ্জ করি, তাহলে এখানে রত্নার যে ভ্যালুটা সেটা চলে আসবে। ওকে, এখন মনে করেন যে এই ডিকশনারিতে এই যে আমি ভ্যালুটা লিখলাম, এখানে এমন একটা ভ্যালু দিলাম যেটা আসলে এখানে ডিকশনারির মধ্যে নাই, তখন কি হবে আসলে? ফর এক্সাম্পল কে নাই এখানে? নাদিম। আমি নাদিমের মার্কস জানতে যাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু নাদিমের মার্কস এখানে নাই। তখন কি হবে অ্যাকচুয়ালি? তখন হচ্ছে একটা ইরর দেখাবে যে কি ইরর নাদিম, মানে হচ্ছে কি ইরর বলতে যে কি দিয়ে আমি সার্চ করতেছি মার্কস নামের ডিকশনারিতে সেটা আসলে এক্সিস্ট করে না। প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে অনেক সময় আমরা ইরর দেখবো, এরকম বিভিন্ন ইরর থাকবে আর কি। তো আমরা হচ্ছে সেই ইরর দেখে আমাদের বুঝতে হবে যে আসলে প্রবলেমটা কী হয়েছে। যে বস চলে আসছে, অনুরোধ দাঁড়াবেন, বস এখানে কী করতেছে বুঝলাম না। ওকে, এনিওয়ে, সো তো বসে হচ্ছে আবার নতুন চাকরি শুরু করছে ইউএসএ কোম্পানিতে, কবে মিষ্টি খাওয়াবে, মিষ্টি কবে খাওয়াবে সবাইকে জানাই রাখলাম, মিষ্টি খাওয়ানোর দিন সবাই চলে আসবেন। এনিওয়ে, সো এই ক্ষেত্রে যেটা করতে পারি যে ডিকশনারি থেকে হচ্ছে ডেটা নিয়ে আসার বা ডেটা ফেচ করার বিভিন্ন ওয়ে আছে। এটা একটা যেটা আমি যেটা বললাম কি পাস করলে সেখান থেকে ইয়ে হয়ে যায়। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে গেট করা।
এটা হচ্ছে ডিকশনারির একটা একটা ফাংশন আর কি। এটা কীভাবে কাজ করে আমরা ব্যাখ্যা করব পরে, কিন্তু যেটা 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 আসলে হয় সেটা হচ্ছে গেট লিখে আমি হচ্ছে সেইটাই দিব। ফর এক্সাম্পল আমি নাদিম দিলাম, মার্কস ডট গেট ব্র্যাকেটের মধ্যে নাদিম, এবং সেটাকে আমি প্রিন্ট করতেছি। আমি যদি একটা আলাদা ভ্যারিয়েবল রাখি তাহলে ভালো হবে। স্কোর ইকুয়াল টু এটা, এবং স্কোর প্রিন্ট করতেছি। আবার দেখি ট্রাই করি আমরা যে কী হচ্ছে এখানে। ওকে, তো গেট যেটা করে, গেট কোনো একটা কি দেই, যদি আমি ভ্যালিড কি দেই, উল্লাস ফর এক্সাম্পল ভ্যালিড কি দিলাম, তাহলে যেটা সে করে সে হচ্ছে সেটা নিয়ে আসে। কিন্তু যদি এমন হয় যদি নাই সেই কিটা, তাহলে সে হচ্ছে আসলে এইটার মধ্যে নান রিটার্ন করে আর কি। আর নান কি, নান হইতেছে নাল ভ্যালু। নাল ভ্যালু কাইন্ড অফ জিনিসটা এরকম যে একটা বাটি ফাঁকা আছে, এটা হচ্ছে বাটিটা হচ্ছে নাল। এখন আর নাল মানে হচ্ছে কিছুই না, ব্ল্যাঙ্ক। কাইন্ড অফ চিন্তা করেন নান হচ্ছে ব্ল্যাঙ্ক। সো আমি যখন মার্কস থেকে নাদিমের মার্কসটা গেট করার চেষ্টা করতেছি বা বের করার চেষ্টা করতেছি, ও যেটা করে যে সার্চ করে আসলে নাদিম নামে কোনো কি অ্যাকচুয়ালি আছে নাকি, এবং যদি না থাকে তখন সে আসলে না রিটার্ন করে যে আসলে কিছু নাই, এরকম কিছু। তো যেটা সুবিধা হচ্ছে আমার এভাবে যে আমার কোনো ইরোড দিচ্ছে না এখানে, যে হয়তো আপনার প্রোগ্রামিংয়ে এমন অবস্থা আসতে পারে যে আসলে নাও থাকতে পারে, কিন্তু সেজন্য যদি আপনার প্রোগ্রামিং এক্সিকিউশন বন্ধ হয়ে যায়, যে না আসাটা একটা মানে আপনার প্রোগ্রামের একটা লেজিট পার্ট, যে নাম আসতেই পারে। কিন্তু যদি আপনি থার্ড ব্র্যাকেট দিয়ে কি ইউজ করেন, যেটা আগে দেখাইলাম, যদি আপনার না থাকে তাহলে হচ্ছে সেটা ইরোর খাবে। আপনি গেট করলে সেটা আসলে ইরোর দিবে না, সে নাম জেনারেট করবে। এটা ওকে। এরপর যেটা করবো আমরা, এটা হচ্ছে ডিকশনারি থেকে যেভাবে ডেটা আমরা বের করতে পারি, এটা একটা ওয়ে। আবার হচ্ছে এটা দেখাইলাম, কিন্তু লিস্ট থেকে কীভাবে ডেটা বের করে সেটা দেখালাম না, সেটাও দেখাই দিই। যে ফর এক্সাম্পল লিস্টের আপনি 1, 2, 3 নাম্বার এলিমেন্টটা বের করবেন লিস্ট থেকে বা প্রিন্ট করবেন। আমি যদি এখানে লিস্টটাকে প্রিন্ট করি, প্রিন্ট স্যালারি অফ 5 months, তাহলে পুরো লিস্টটা প্রিন্ট হবে। আমি এটা এখন প্রিন্ট উঠাই দিই, যেহেতু এটা নিয়ে কাজ শেষ। এই যে আমি এটা প্রিন্ট করলাম, পুরো লিস্টটা প্রিন্ট হলো। এখন চাচ্ছি যে মনে করেন আমি 3 নাম্বার এলিমেন্টটা চাচ্ছি। তো প্রোগ্রামিংয়ের কাউন্টিংটা হচ্ছে সাধারণ কাউন্টিং থেকে একটু অদ্ভুত, যে প্রোগ্রামিংয়ের কাউন্টিংটা শুরু হয় হচ্ছে 0 থেকে শুরু হয় অ্যাকচুয়ালি। সো এটা আসলে 1 হচ্ছে আমার 1 নাম্বার এলিমেন্ট, এটা 0 নাম্বার এলিমেন্ট। সো এটা হচ্ছে 0 নাম্বার এলিমেন্ট। আমি এখানে 1, 2 লিখছি, এটা একটু বোঝার কষ্ট হচ্ছে। ফর এক্সাম্পল যদি আমি এভাবে লিখি, আমাদের নাম দিই এটা, যে নেমস রবিন উল্লাস। সো এগুলো হচ্ছে আমার এলিমেন্ট। এই যে আমার লিস্টটা আছে, লিস্টের মধ্যে আমার 3টা এলিমেন্ট আছে। কি কি? 3টা স্ট্রিং এলিমেন্ট আছে। একটা হচ্ছে এইটা, এইটা, এইটা। আমি এখন চাচ্ছি উল্লাসের নামটা বের করার জন্য। ওকে, সো এমনি প্রিন্ট করতে প্রিন্ট হচ্ছে। এখন যেটা বললাম যে প্রোগ্রামিংয়ের কাউন্টনটা হচ্ছে 0 থেকে শুরু হয়। সো এটা হচ্ছে 0 নাম্বার এলিমেন্ট, এটা 1 নাম্বার এলিমেন্ট, এটা 2 নাম্বার এলিমেন্ট। তো যদি আমি সেমভাবে যেভাবে ডিকশনারিটা করলাম থার্ড ব্র্যাকেট দিয়ে, আমি যদি এখানে ইন্ডেক্সটা পাস করি, তাহলে হচ্ছে ইন্ডেক্স বলতে হচ্ছে লিস্টের কত নাম্বার পজিশনে আসতে, এটাকে ইন্ডেক্স বলা হয় আর কি। সো এটা হচ্ছে রবিনের ইন্ডেক্স হচ্ছে 1, উল্লাসের ইন্ডেক্স হচ্ছে 2, এবং রত্নের ইন্ডেক্স হচ্ছে 3। সো আমি যদি ইন্ডেক্স পাস করি নেমস 1, তাহলে হচ্ছে উল্লাসের নাম প্রিন্ট হওয়ার কথা, এখানে প্রিন্ট হওয়ার কথা, রবিন প্রিন্ট হওয়ার কথা। ওকে, এই আর কি। আমরা এভাবে হচ্ছে আমরা লিস্ট থেকে ডেটা বের করতে পারি বা ডেটা ফেচ করতে পারি, ডিকশনারি ডাটা ফেচ করতে পারি। এই দুটা নিয়ে হচ্ছে অনেক কথাবার্তা বলা যায়, যেটা হচ্ছে আমরা পরে আরও কথাবার্তা বলবো। আমি আসলে আজকে সব বিষয়ে একটু মানে বেসিক ওভারভিউ দেওয়ার চেষ্টা
করতেছিলাম আর কি, যেন মোটামুটি সবাই সব কিছু বুঝতে আইডিয়াটা পায় আর কি। পরে হচ্ছে আমরা আরও ডিটেল, যদি পরে কন্টিনিউ হয় তাহলে ডিটেল কথাবার্তা বলবো আর কি। ওকে, আজকের লাস্ট টপিকটা হবে হচ্ছে কন্ডিশনস। কন্ডিশন লাস্ট টপিক বলতে আরও কিছু জিনিস রাখছিলাম, আমি লুপ টুপ শেখাবো ভাবছিলাম, কিন্তু 1 ঘন্টা প্রায় পার হয়ে গেছে, মানুষের কাজ কাম আছে। সো আশা করি যে এটাই আজকের মতো শেষ জিনিস শেখাবো, পরবর্তীতে হয়তো আরও নেক্সট টাইমে শেখানো হবে। কন্ডিশন হইতেছে যে কোনো একটা কাজ যখন হবে, একটা কন্ডিশন মিট করলে সেটা হবে। ফর এক্সাম্পল, আমি একটা চাকরিতে যাব, সেখানে আমার এক্সপেক্টেড স্যালারি হচ্ছে 1 লাখ। এখন আমি যদি আমাকে, যে আমার এমপ্লয়ার আছে, সে যদি আমাকে 1 লাখের বেশি স্যালারি দিতে চায়, তাহলে হচ্ছে আমি চাকরিটা করব, অ্যাকসেপ্ট করব অফার, নাহলে অ্যাকসেপ্ট করব না। এটা একটা কন্ডিশন, যে কোনো একটা কন্ডিশনের উপর বেস করে আমি এটা কাজ করতেছি। সো কন্ডিশন কীভাবে করে, একদম বেসিক কী হয়ে যাচ্ছে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে, ইফ এলস। ওকে, সো পাইথনের যেটা এভাবে করে, আমি যে এক্সাম্পলটা দিলাম সেটা যদি আমি এখন কোডিংয়ের মাধ্যমে দেখাই, আমি যদি লিখি যে এক্সপেক্টেড হচ্ছে এটা। সো আমি এখন কিছু অপারেটর দেখাবো, যেটা হচ্ছে আমি আগে দেখাই নাই, যে অপারেটর দেখানো উচিত ছিল কিন্তু আমি ভুলে গেছি দেখাইতে, সেটা আমি এই এক্সাম্পলতে দেখাচ্ছি। সো আমার কন্ডিশনটা হচ্ছে এরকম, ইফ আমার এক্সপেক্টেড স্যালারি যেটা আমি লিখলাম, কত, সেটা 1 লাখ। সরি, আমি যেটা বললাম, আমার এমপ্লয়ার, ফর এক্সাম্পল আমি 2টা ভ্যারিয়েবল নিচ্ছি, একটা হচ্ছে এক্সপেক্টেড স্যালারি, আর একটা হচ্ছে আমাকে অফার যেটা দেওয়া হয়েছে, অফার ফর এক্সাম্পল এটা 50,000 টাকা। সো যদি আমি কন্ডিশনটা এভাবে লিখতে পারি, যদি আমার অফার যে স্যালারি এটা গ্রেটার দেন হচ্ছে আমার এক্সপেক্টেড স্যালারি হয়। সো দেখেন আমি কীভাবে লিখছি, ইফ হচ্ছে একটা কিওয়ার্ড পাইথনের, যেটা দিয়ে বোঝে পাইথন যে আপনি একটা কন্ডিশনাল স্টেটমেন্ট লিখতে যাচ্ছেন। ইফ, এরপরে হচ্ছে কন্ডিশনটা লিখতে হয়। কন্ডিশন মানে হইতেছে আমি যে কন্ডিশনটার উপরে কাজটা করব সেটা। সো আমি কন্ডিশন কি লিখছি, যে এই যে গ্রেটার দ্যান লিখলাম, এটা হচ্ছে একটা অপারেটর পাইথনের, যেটা হচ্ছে গ্রেটার দ্যান মানে হচ্ছে কোনো একটা জিনিস আরেকটা জিনিসের চেয়ে বড় নাকি সেটা চেক করে। আবার স্মলার দ্যানও আছে একটা, যেটা হচ্ছে স্মল নাকি সেটা চেক করে। সো আমি এখানে কিছু অপারেটরস লিখে রাখি, যেটাকে আমি পরে ইউজ করব। একটা হচ্ছে আমার গ্রেটার দ্যান, এইভাবে লিখি, গ্রেটার দ্যান এইটা, স্মলার দ্যান এটা হচ্ছে এইটা, আর ইকুয়াল হচ্ছে ডাবল ইকুয়াল। ডাবল ইকুয়াল কেন হচ্ছে সিঙ্গল ইকুয়াল হচ্ছে আমরা ভ্যারিয়েবলের ডেটা অ্যাসাইন করার জন্য ইউজ করি। সো কোনো একটা জিনিস সমান নাকি সেটা চেক করার জন্য হচ্ছে আমরা ডাবল ইকুয়াল ইউজ করি আর কি। সো আমি যদি এখানে লিখি, এখানে যে ইফ অফার স্যালারি গ্রেটার লেস স্মলার দ্যান এক্সপেক্টেড স্যালারি। আচ্ছা, পাইথনের সিনট্যাক্স হচ্ছে কোনো একটা কন্ডিশনাল লেখার পরে হচ্ছে এটা কোলন দিতে হবে, এরপরে ইন্টার দিতে হবে। ইন্টার সময় দেখেন যে একটা গ্যাপ পড়ছে, এইটা হচ্ছে পাইথনের বোঝার উপায় যে কতটুকু পার্ট হচ্ছে ওই কন্ডিশনটার জন্য কাজ করবে। ফর এক্সাম্পল, আমি এখানে একটা প্রিন্ট ফাংশন লিখতেছি যে গুড বাই, রাইট, এবং এটার সামনে কোনো স্পেস নাই মানে হচ্ছে পাইথনের ভাষায় ইনডেন্ট নাই। ওকে, সো আমি যদি এটা প্রিন্ট করি, আমি গুড বাই প্রিন্ট করতেছি আর কি। এখন আমি আমার কন্ডিশনটা লিখবো, যে ইফ কন্ডিশনটা লিখবো যে ইফ এটা হয় তাহলে এই কাজটা হবে। লিখলাম ইফ এক্সপেক্টেড স্যালারি স্মলার দ্যান অফার্ড স্যালারি কোলন ইন্টার।
এখন দেখেন যে একটা ইন্ডেন্ট হয়েছে, ইন্ডেন্টটা হচ্ছে 2টা স্পেস দেওয়া হয় এখানে। এইটার কারণ হচ্ছে যে 2টা স্পেস দিয়ে আমি যেটা লিখব সেটা কখন কাজ করবে, তখনই কাজ করবে যখন হচ্ছে এই কন্ডিশনটা ট্রু হবে। ইফ কন্ডিশন সবসময় কাজ করে যখন সেটা ট্রু হয় আর কি। সো যদি আমার এক্সপেক্টেড স্যালারি অফার স্যালারি হচ্ছে কম হয়, তাহলে মানে কি যে আমার অফার স্যালারি আরও বেশি অফার করছে আমাকে এক্সারসাইজের জন্য, তাহলে ফর এক্সাম্পল আমি একটা কাজ করব, সেই কাজটা কি একটা স্ট্রিং প্রিন্ট করব, আই উইল অ্যাকসেপ্ট ইউর অফার, রাইট? এখন যদি আমি কম্পেয়ার করি এই পার্টটুকু, এই 2টা লাইন এবং এই পার্টটুকু, তাহলে দেখেন এই পার্টটুকু হচ্ছে সবসময়ই কাজ করবে, কারণ হচ্ছে এই পার্টটুকু কোনো ইফের আন্ডারে নাই। ইফের আন্ডারে কোন পার্টটুকু আছে? এই প্রিন্টটা, তাই না? সো যদি এমন করি যে এখন দেখেন আমার অফার স্যালারি 50,000 টাকা এবং এক্সপেক্টেড স্যালারি হচ্ছে 1 লাখ টাকা। এখন যদি আমি সেটা পড়ি এভাবে যে ইফ এক্সপেক্টেড স্যালারি হচ্ছে আমার 1 লাখ লেস দেন অফার স্যালারি 50,000, মানে এটা তো ফলস, রাইট? ফলস কারণ কি যে আমি এটা করতেছি 1 লাখ লেস দেন 50,000, এটা তো মিথ্যা কথা অ্যাকচুয়ালি, যে 50,000 আসলে 1 লাখের চেয়ে বড়। সো আমার ইফ কন্ডিশনটা ফলস হবে, এটা মিথ্যা কথা। মিথ্যা মানে হচ্ছে আমরা পাইথনে যেটা বলি যে বুলিয়ান বললাম, এটা হচ্ছে ফলস, রাইট? সো এই পার্টটুকু যখন এক্সিকিউট হবে, এক্সপেক্টেড স্যালারি লেস দেন অফার স্যালারি, এখন যে ভ্যালু আছে 1 লাখ এবং 50,000, এটার জন্য এটা আসলে মিথ্যা। এটার জন্য তখন আসলে যেটা প্রোগ্রামিংয়ের ভাষা যেভাবে আসবে এটা হবে হচ্ছে এরকম ফলস দেখাবে আর কি, ঠিক আছে? সো তাহলে এখানে এটা আসলে কাজ করবে না, যে প্রিন্ট আই উইল অ্যাকসেপ্ট ইউর অফার, এটা কাজ করবে না। কারণ কি আমার কন্ডিশনটা আসলে মিট করে নাই, যে এটা সত্যি হয় নাই। এক্সপেক্টেড স্যালারি অফার স্যালারি হচ্ছে কম হয় না, এক্সপেক্টেড স্যালারি বেশি। যদি আমি এখন প্রিন্ট করি এটা, তাহলে দেখেন যে শুধুমাত্র গুড বাইয়ের প্রিন্ট হয়েছে। কারণ কি আমার এর পরে কিন্তু ইফ যখন এখানে কন্ডিশনটা চেক করছে যে এটা কি সত্যি নাকি, দেখছে এটা মিথ্যা, আছে হচ্ছে আমার প্রিন্ট গুড বাই, সো সেটা প্রিন্ট করছে। এখন যদি আমি এটাকে একটু টুইক করি যে আমার এক্সপেক্টেড স্যালারি 1 লাখ, আমাকে অফার করছে হচ্ছে 2 লাখ, এটা এখন তো এটা সত্যি, রাইট? যে আমার 2 লাখ 1 লাখের চেয়ে বড়, মানে এই কন্ডিশনটা সত্যি হয়েছে। এখন তাহলে যেহেতু এই কন্ডিশনটা সত্যি হয়েছে, তাহলে এই ইফের আন্ডারে যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে হবে। এখন কী কাজ আছে ইফের আন্ডারে? আমি একটা স্ট্রিং প্রিন্ট করতে বলছি যে আই উইল এক্সপেক্ট ইউর অফার। সো এখন যদি আমি প্রিন্ট করি, প্রিন্ট হচ্ছে দেখেন 2টা লাইন প্রিন্ট হচ্ছে এখানে, আই উইল অ্যাকসেপ্ট ইউর অফার এইটা এবং গুড বাই। সো একটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমি কোনো একটা কাজ করতে পারি, কোনো একটা কাজ না করতে পারি, রাইট? আমার এই কোড লেখার উদ্দেশ্য হচ্ছে এইটা, ইফ। ওকে, এখন আরেকটা জিনিস শেখাই, সেটা হচ্ছে যে 9:06 বাজে, এইটা শেখা শেষ করে দেবো আমরা। ইফ এলস, কোনো একটা কন্ডিশন সত্যি হলে এই কাজটা করো, আর না হলেও এই কাজটা করো, রাইট? সো সেটা আমরা কীভাবে করতে পারি? এখানে যে প্রিন্ট গুড বাই হচ্ছে এভাবে, যে আমরা এখানে কীভাবে লিখছি যে ইফ একটা কন্ডিশন লিখছি, কোলন দিছি, তারপরে হচ্ছে আমি ইফের আন্ডারে যে কোডটা সেটা লিখছি, এরপরে লিখতে হবে হচ্ছে এলস, যে ইফ যদি এইটা হয় তাহলে এইটা প্রিন্ট করবা, আর না হলে কি করবা সেটা আমি এখানে লিখতেছি, ইফ প্রিন্ট যে আই উইল নট অ্যাকসেপ্ট ইউর অফার। এটার মানে হচ্ছে যে যদি আমার এই কন্ডিশনটা সত্যি হয় তাহলে হচ্ছে এইটা প্রিন্ট, এই কাজটা হবে যেটা ইফ আন্ডারে আছে। যদি এই কন্ডিশনটা সত্যি না হয় তাহলে এলসে যাবে, এলসের কাজটা করবে। সো যদি এখানে প্রিন্ট দিই আমি এটা, তাহলে যেহেতু আমার কন্ডিশনটা আগেরটাই আছে, সো আই উইল অ্যাকসেপ্ট ইউর অফার, এটা লেখা আসছে। আর যদি আমি এটাকে মিথ্যা করে দিই যে আমার অফার স্যালারি 50,000 টাকা হয়েছে কিন্তু এক্সপেক্টেড স্যালারি 1 লাখ টাকা, তাহলে তো হচ্ছে আমার এটা কন্ডিশন সত্যি হবে না, এটা ফলস হবে। তাহলে হচ্ছে আমার এলসটা প্রিন্ট হবে যে আই উইল নট অ্যাকসেপ্ট ইউর অফার। যদি আমি প্রিন্ট করি এখন এটা, আই উইল নট অ্যাকসেপ্ট ইউর অফার, এটা প্রিন্ট হয়েছে। এবং সব শেষে হচ্ছে একদম শেষে যে আমি প্রিন্টে লিখছিলাম এটা প্রিন্ট হয়েছে।
সো এটা হইতেছে আপাতত কন্ডিশনাল কন্ডিশনাল আরও আছে, আর এলসিফ একটা আছে। এলসিফটা আমি আজকে আর শিখালাম না, কেননা হচ্ছে 1 ঘন্টা না বেশি সময় পার হয়ে গেছে। সো এটাই হচ্ছে পাইথনের কন্ডিশনাল লিখতে হয়, যে আপনি কন্ডিশন বেস করে কোনো একটা কাজ করবেন। ইফ এলস খুবই 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 গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনার প্রোগ্রামিং যদি আপনি করেন, হাজার হাজার বার আপনাকে ইফ এলস লিখতে হবে, কেননা প্রোগ্রামিংয়ে হচ্ছে আমরা অনেক কন্ডিশন চেক করি। এনিওয়ে, তো আমরা কি আজকে আরও আগাবো নাকি আজকে শেষ? কারো মতামত? আচ্ছা, আজকে থাকুক। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন আছে নাকি? যদি কোশ্চেন থাকে তাহলে হচ্ছে যারা হচ্ছে আমার এখানে আজকে করতে পারেন, নক দিতে পারেন, অথবা হচ্ছে আমার ফেসবুকে যারা আছে তারা ফেসবুকে নক দিতে পারেন। ম্যাক্সিমাম যারা দেখতে পাচ্ছি ম্যাক্সিমামই হচ্ছে প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তো কিন্তু হয়তো পাইথন পারেন না, তো তাদের জন্য আসলে বোঝাটা ইজি হবে। হ্যাঁ, ভিডিও শেয়ার করবো অবশ্যই। আর হচ্ছে আর যারা প্রোগ্রাম ব্যাকগ্রাউন্ড থেকে আসেন নাই তারা হচ্ছে যে কোনো কোশ্চেনের জন্য হচ্ছে আমাকে নক দিতে পারেন, কোনো সমস্যা নাই। যত বেশি মানুষ প্রোগ্রামিং শিখবে আসলে তত বেশি আমি মানে মজা পাবো যে আসলে কোনো কাজে লাগছে আমি যে স্ট্রিম করতেছি। এই তো, ওকে। কাল আপনার কোনো প্রশ্ন নাই তাহলে নাকি? আপাতত পরে আসলেও সমস্যা নেই, পরে জিজ্ঞেস করতে পারবেন। ওকে, ঠিক আছে তাহলে আজকের মতো আমি স্ট্রিমিং তাহলে শেষ করতেছি। বাই বাই, ভালো থাকেন, আবার হয়তো দেখা হবে। ওকে, বাই বাই।